This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সাঁইথিয়ায় সিভিক ভলেন্টিয়ারের বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, মৃত্যু হয়েছে একজনের। গ্যাস বেলুনের সিলিন্ডারে গ্যাস ভরার সময় বিস্ফোরণ বলে অভিযোগ। কাটা গ্যাসের ব্যবসা এই সিভিক ভলেন্টিয়ারের, অভিযোগ স্থানীয়দের। কি করতো আমার ওসব জানতাম না, আমার দিকে বলতো না ভাঙি, ঠিক আছে, কিছু বলতো না, আমার সুযোগটা বলতো না। এইবার আমার আজকে কাজে থেকে ঘর এসেছি, ভাত খেয়েছি, তখন একটু দুম একটা আওয়াজ উঠল। আর ইয়ের সঙ্গে কিন্তু বেলুনে ব্যবসা করতো। ব্যবসা বলতে কি মানে ওই মেলায় বিচতো। আজ পার করে এইখানে এসেছি, এইটাই আমার জানা। কাটা গ্যাসের ব্যবসা সিভিক ভলেন্টিয়ারের, এমনটাই অভিযোগ করছেন স্থানীয়রা। বেআইনি এই কাটা গ্যাসের ব্যবসায় কি তাহলে প্রাণ কাটলো? কথা বলবো, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, হিমাদ্রি আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। হিমাদ্রি, এখন কি পরিস্থিতি? ওই দেহ কি এখন অব্দি উদ্ধার করা গেছে? দেখো, এই মুহূর্তে আমি সেখানেই দাঁড়িয়ে রয়েছি যেখানে এই বিস্ফোরণ ঘটেছে। ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। সেই মৃতদেহ কিন্তু এখনও পর্যন্ত তোলা সম্ভব হয়নি। পুলিশ প্রশাসন এখানে রয়েছে, সেই দেহ তোলার চেষ্টা করছে, কিন্তু গ্রামবাসীদের অভিযোগ এই মৃতদেহ তুলতে দেওয়া যাবে না। গ্রামের প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যেই সেই সিভিক ভলেন্টিয়ারের বাড়ি ঘেরাও করে বলা যেতে পারে দাঁড়িয়ে রয়েছে। তাদের একটাই দাবি, যতক্ষণ না এই সিভিক ভলেন্টিয়ারের শাস্তি হবে ততক্ষণ পর্যন্ত এই মৃতদেহ এখান থেকে তুলতে দেওয়া যাবে না। স্থানীয় বাসিন্দারা এখানে প্রচুর পরিমাণে ভিড় করে রয়েছে। তারা বলছেন যে কোনোভাবে মৃতদেহ যেমন একদিকে তোলা যাবে না, অপরদিকে তারা বলছেন যে পুলিশ প্রশাসনের নাকের ডগায় কিভাবে এই ধরনের বেআইনি ব্যবসা চালাতো, কিভাবে এই ধরনের গ্যাস বেলুনের ব্যবসা, বাড়ির মধ্যে এখানে গ্যাস সিলিন্ডারে গ্যাস ভরতে গিয়ে বিস্ফোরণ ঘটলো, একজনের মৃত্যু ঘটে গেল। পুলিশ প্রশাসন কি কিছুই জানতো না? এই অভিযোগ কিন্তু বারবার করছে। পাশাপাশি এই অভিযোগ তারা করছেন, গ্রামবাসীরা যারা রয়েছেন তাদের সঙ্গে কি কথা বলা সম্ভব হবে হিমাদ্রি? একেবারেই সেই কথা বলার চেষ্টা করব স্থানীয় বাসিন্দাদের সাথে। যে বলছি, আপনারা তো এখানকার স্থানীয় বাসিন্দা। দেখো, এই মুহূর্তে কিন্তু স্থানীয় বাসিন্দারা যথেষ্ট উত্তেজিত হয়ে রয়েছে এবং তারা বলছেন যে এই ধরনের ঘটনা যাতে এই জায়গায় এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেই কারণে কিন্তু তারা কিন্তু উত্তেজিত হয়ে রয়েছে। তারা বলছেন যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে পুলিশকে তার প্রকৃতভাবে দেখতে হবে। গ্রামবাসীরা যথেষ্ট উত্তেজিত হয়ে রয়েছে, সেই ছবি তুমি দেখতে পাচ্ছ। এবং পাশাপাশি সিভিক ভলেন্টিয়ারের যে বাড়ি, সেই বাড়ির ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। যে সিভিক ভলেন্টিয়ারের সেই বাড়ি, বিশাল সেই বাড়ি, সেই সিভিক ভলেন্টিয়ার কোথায় দিকে সেখানে কিন্তু এই গ্যাসের কারবার চলতো এবং সেখানেই দেখো সেই সিভিক ভলেন্টিয়ার কিন্তু এখনও পর্যন্ত বাড়ির মধ্যেই মজুদ রয়েছে। তার সিভিক ভলেন্টিয়ার যেমন রয়েছে, তার স্ত্রী, তার সন্তান, তারা সকলেই কিন্তু এই বাড়ির মধ্যে রয়েছে। পুলিশ প্রশাসন রয়েছে, তাদের পাহারা দিচ্ছেন, কিন্তু গ্রামবাসীদের দাবি সিভিক ভলেন্টিয়ারকে এখান থেকে কোনোভাবেই যেতে দেওয়া হবে না। এবং সিভিক ভলেন্টিয়ার তিনি কিন্তু এই বাড়ির মধ্যেই রয়েছেন। গ্রামবাসীরা পুরো বাড়ি কিন্তু ইতিমধ্যেই ঘেরাও করে রেখেছে। আর পুলিশের তরফ থেকে এখন অবধি কি পদক্ষেপ নেওয়া হলো এই ঘটনার পর থেকে? না, দেখো, পুলিশের পক্ষ থেকে শুধুমাত্র এই বাড়িটিকেই ঘিরে রাখা হয়েছে। এখনো পর্যন্ত যে কাউকে গ্রেপ্তার বা আটক সেই ধরনের কোনো খবরই এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের তরফ থেকে নেই। ইতিমধ্যেই সেই বাড়ির যে আশপাশ বা গ্রামের বিভিন্ন জায়গায় বিশাল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়েছে, যাতে নতুন করে কোনো উত্তেজিত জনতার পক্ষ থেকে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে যায়। জনতা কিন্তু স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়ে রয়েছে পুলিশের এই ভূমিকায়। বেশ, অবশ্যই আমাদের নজর থাকবে সেদিকেই। আর এইদিকে বিজেপির তরফ থেকে এখন অবধি কি প্রতিক্রিয়া এসেছে, তারা কিভাবে দেখছেন ঘটনাটাকে শুনুন। দেখুন, সিভিক ভলেন্টিয়ারের চাকরি পেয়েছে মানে তৃণমূল করে, তৃণমূলের কোনো নেতার মানে কৌলিন নেই তার এই চাকরি পাওয়া। সিভিক ভলেন্টিয়ার 10 থেকে 13,000 টাকা বেতন পায়। তার বাড়ির ছবিটি দেখুন। আমার দীর্ঘকাল আগে ঝাড়গ্রামের অনুজ পাণ্ডেদের বাড়ির কথা মনে পড়ছে। একজন সিভিক ভলেন্টিয়ার যে কিনা 13,000 টাকা বেতন পায়, তার বাড়ির যদি ওই চেহারা থাকে তাহলে সে অবৈধ গ্যাসের কারবারি না, ও আরো অনেক কিছু অবৈধ কিছু জিনিসের কারবারি, যে আপনারা তদন্ত করলেই বুঝতে পারবেন। এদিকে দেখুন, ফের রাজ্যে শিশু পাচার চক্রের হদিশ। চক্রের 2 সদস্যকে পাকড়াও সিআইডি। শালিমার স্টেশনের বাইরে থেকে পাকড়াও 2 জন। ধৃত মানিক হালদার ও মুকুল সরকার। ধৃতদের থেকে উদ্ধার সদ্যজাত কন্যা সন্তান। নারী পাচারের লক্ষ্যে কন্যা সন্তান কিনে পাচার এবং ফেসবুক গ্রুপ খুলে চলতো এই শিশু পাচার। ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য সিআইডির হাতে। ধৃতদের থেকে উদ্ধার সদ্যজাত কন্যা সন্তানটিকে বিহার থেকে কয়েক লক্ষ টাকায় কেনা হয়। জেরায় দাবি ধৃতদের
কলকাতা থেকে ভিন রাজ্যে পাচারের পর সেই কন্যা সন্তানকে বড় করে ফের পাচারের পরিকল্পনা ছিল ধৃতদের। এনআরআই আনতে বলে এনআরআই ধরে রেখেছে, কি করব? এনআরআই শিশু আনতে বলে এনআরআই ধরেছে, কি করব? কেন এনআরআই রিকোয়েস্ট করেছে আমার ঘরে বাচ্চা নাই, এনে দিন, আমি 60 বছর বিবাহিত, আমাকে বাচ্চা এনে দিন, যেই নিয়ে এসছে এনআরআই পুলিশ সেজে ধরেছে। শিশু পাচারের ঘটনায় গ্রেফতার হওয়া দুই অভিযুক্তের দূরদৃষ্টিতে চোখ কপালে উঠেছে সিআইডির তদন্তকারীদের। রবিবার সকালে শালিমার স্টেশনের কাছ থেকে শিশু পাচারের অভিযোগে দুজনকে গ্রেফতার করে সিআইডি এবং তাদের কাছ থেকে একটি 2 দিনের শিশুকন্যা পাওয়া গিয়েছে। সিআইডি সূত্রে খবর, বিহার থেকে কয়েক লক্ষ টাকায় ওই শিশুকন্যাটিকে কেনার পর শিয়ালদাহে নিয়ে আসা হয় এবং সেখান থেকে অন্যত্র পাচারের ছক ছিল। সিআইডির ডিএ স্পেশাল প্রণতি শাহর নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা, একটি বিশেষ দল গঠন করা হয়। যে দলটি ওত পেতে ছিল এই শালিমার স্টেশন সংলগ্ন এলাকায়। যখন ট্রেন থেকে তারা নামে তখনই তাদেরকে হাতে নাতে পাকড়াও করা হয় এবং ওই শিশুকন্যাটিকে আপাতত হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। কিন্তু তদন্তকারীদের ভাবাচ্ছে যে এর আগেও কতগুলো এই ধরনের শিশু বা সদ্যজাত শিশুকে পাচারের ঘটনা ঘটেছে এবং সেই শিশুগুলি এই মুহূর্তে কোথায় রয়েছে সেটা তারা জানার চেষ্টা করছে। সে কারণে দুজনকে আজকে হাওড়া আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে সিআইডি এবং তখন তাদেরকে জেরা করে এই চক্রের কর্মকাণ্ড সম্পর্কে জানার চেষ্টা করা হবে। এই চক্রর গ্রেফতারি কিন্তু একটা বড়সড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। ক্যামেরা সমর দাসের সঙ্গে সুজয় পাল, TV9 বাংলা, কলকাতা। এবার দ্রোহের গ্যালারির দিকে নজর রাখতেই হচ্ছে। কলকাতা মেডিকেলে দ্রোহের গ্যালারিতে ভাঙল তিলোত্তমার মূর্তি। রাতে হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ। ঘটনাটা আমাদের প্রচণ্ডই দুঃখ দিচ্ছে। কী বা কীভাবে হয়েছে সেটা এই মুহূর্তে জানা নেই, আমরা জানার চেষ্টা করব। সিসিটিভি ফুটেজ যদি কিছু পাওয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করব। কিন্তু কেন যেনভাবে আকস্মিকভাবে মনে হচ্ছে 90 দিন আগের ঘটনার আর একটা সিম্বলিক একটা ঘটে গেল, যে আর একটা অভয়া না হলেও অভয়ার মূর্তির সাথে এরকম একটা অত্যন্ত দুঃখজনক একটা ব্যাপার ঘটে গেল। দ্রোহের গ্যালারি তৈরি করা হয়েছিল গতকাল, তাতেই কিন্তু ঘটে গেল আজ সকালবেলা দুর্ঘটনা। সেই দ্রোহের গ্যালারিতে যে তিলোত্তমার মূর্তি এবং আরও একটি মূর্তি, এই মূর্তি কিন্তু ভাঙা হলো। সকাল 9টা পর্যন্ত সব ঠিকঠাক ছিল, তারপরেই কিন্তু 9টার পর 10টা সাড়ে 10টা নাগাদ যখন জুনিয়র চিকিৎসকরা তারা গ্যালারি ছেড়ে অন্যত্র গিয়েছেন তখনই কিন্তু ঘটল এই ঘটনা। তিলোত্তমা এবং আরেকটি নারী মূর্তি, সেই নারী মূর্তির মুখ ভাঙা হলো। এই যে নারী মূর্তির মুখ এবং তিলোত্তমার ছবিতে যে ফুল আমরা দেখেছিলাম, সেটি প্রতীকী ফুল ব্যবহার করা হয়েছিল মূর্তিতে, তাও কিন্তু ভাঙচুর হলো। তিলোত্তমা কাণ্ডের পর নারী মূর্তির মুখ ভাঙা হচ্ছে সরকারি হাসপাতালে, যেখানে গ্যালারি করা হচ্ছে। সমস্ত নিয়ম, সিসিটিভি সমস্ত কিছু পেরিয়ে ভাঙচুর চালানো হলো। নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং হাসপাতালের ভেতরে নিরাপত্তা কোথায়, এই প্রশ্নটাও আরও একবার উঠে যাচ্ছে। ক্যামেরায় বিনোদের সঙ্গে সৌরভ গুহ, TV9 বাংলা, কলকাতা। শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে নন্দীগ্রাম দিবসে একটা ছবি পাকা। একই শহীদ বেদিতে দুই পক্ষের অনুষ্ঠান, আর এক পক্ষ অনুষ্ঠান শেষ করে যাওয়ার পর আর এক পক্ষের শহীদ বেদি শুদ্ধ করে। আর এবারও সেই একই ছবি, সঙ্গে একে অপরকে রাজনৈতিক হুঙ্কার। একটাই শহীদ বেদি, তাকে কেন্দ্র করেই দুটো মঞ্চ, একটা তৃণমূলের আর একটা বিজেপির। নন্দীগ্রাম দিবসে এখন এটাই প্রতিবারের ছবি। রাজ্য রাজনীতির সাম্প্রতিক পট পরিবর্তনের কেন্দ্রবিন্দু বলা হয় নন্দীগ্রামকে। সেই নন্দীগ্রামে দাঁড়িয়ে আরও একবার রাজ্যে পট পরিবর্তনের হুঙ্কার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। 2026-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন করে ছাড়বেন, চ্যালেঞ্জ শুভেন্দুর। ঘরে ঘরে আছি আমি, আমাকে কিছু দিতে হয় না, আমার সঙ্গে আর্থিক সম্পর্ক আপনাদের। এবং আপনারা মমতা ব্যানার্জিকে প্রাক্তন করেছেন, আর আমার দায়িত্ব 26-এ উনাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করা। কাজটা আমি করব, গুছিয়ে নিয়ে এসেছি। শুভেন্দু অধিকারী শহীদ বেদির সামনে অনুষ্ঠান শেষ করে যাওয়ার পর তৃণমূলের পক্ষ থেকে শহীদ বেদি ধুইয়ে শুদ্ধ করা হয়। এরপর মঞ্চে ওঠে তৃণমূল। শেখ সুফিয়ানদের নিশানায় রাজ্যের বিরোধী দলনেতা। এখন একটা কথা বলি, শুভেন্দু অধিকারীর কথায় আমরা উত্তর দেওয়াটা আমাদের কাছে খুব মোটামুটি ঘৃণার পাত্র। কারণ ওকে আমরা নন্দীগ্রামের কোনো নেতৃত্ব বা কোনো অধিবাসী বলে আমরা মনে করিনি। একজন মিথ্যাবাদী, ফ্রড এবং ভণ্ডা। তৃণমূল বিজেপি দুই রথের মাঝে এদিন আবার আর এক ছবি। বিজেপির একটি গোষ্ঠীকে দেখা গেল আলাদাভাবে গোকুলনগরে শহীদ স্মরণ অনুষ্ঠানে। কনিষ্ক মাইতির রিপোর্ট, TV9 বাংলা।
আবাসের পর এবার ট্যাব, সেখানেও তো শস্যের মধ্যেই কি ভূত? স্কুল পড়ুয়াদের ট্যাবের টাকা গায়েব নিয়ে এই প্রশ্নটাই বড় হয়ে উঠছে। বিরোধীদের অভিযোগ, শাসক দলের নেতারাই জালিয়াতিতে যুক্ত। শিক্ষামন্ত্রী তিনি অবশ্য এটাতে সাইবার প্রতারণার গন্ধ পাচ্ছেন। ট্যাব কেলেঙ্কারিতে সিআইডি তদন্তও চাইছে। আর এই চাপার উত্তরের মধ্যে আরো কয়েকটি স্কুলে ট্যাবের টাকা চলে গেছে ভুতুরে কোনো অ্যাকাউন্টে। পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনার পর মালদা, ফের ট্যাবের টাকা গায়েব। অভিযোগ, মালদার অন্তত 150 স্কুল পড়ুয়ার ট্যাবের টাকা চলে গেছে ভুতুরে অ্যাকাউন্টে। এখনো পর্যন্ত 3টি স্কুল থেকে এরকম অনিয়মের অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে শুধু হবিবপুরে কেন্দ্রপুকুর হাই স্কুলে 91 জন পড়ুয়ার ট্যাবের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। সব মিলিয়ে 15 লক্ষ টাকা কার্যত উধাও। স্কুল কর্তৃপক্ষের দাবি, সরকারি পোর্টালে সঠিক এন্ট্রি সত্ত্বেও রহস্যজনকভাবে বদলে গেছে অ্যাকাউন্ট নম্বর। কিন্তু এই মিসম্যাচটা কি করে হলো? নাম এক আছে, আইডি এক আছে, এবার বলে ব্যাংক অ্যাকাউন্ট আর আইএফসি চেঞ্জ হলো। এবার যে টাকাটা ঢোকাচ্ছে ওই অ্যাকাউন্টের সঙ্গে তো এর নামটা মিলছে না, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কি করে টাকাটা দিল এটা আমার মাথায় ঢুকছে না। আর এর জন্য আমরা হেডমাস্টার কাছে সাফারার হচ্ছি। তো এটা রাজনৈতিক আছে না কি আছে তাই আমার জানা নেই। বিষয়টি ডিআইকে জানানো হয়েছে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে হবিবপুর থানার পুলিশ। সরকারি সিস্টেম হ্যাক হয়ে যাচ্ছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। জেলার বিজেপি নেতাদের অবশ্য অভিযোগ, তৃণমূল নেতারাই জামতারা গ্যাংয়ের মতন বিভিন্ন প্রকল্পের টাকা আত্মসাৎ করছে। জামতারা আমরা হ্যাকারদের কথা বলি, সেই জামতারা হ্যাকারদের মতনই এই তৃণমূল কংগ্রেসের অ্যাকাউন্টের নেতারা তাদের অ্যাকাউন্টে গরিব সাধারণ মানুষের যে গভর্নমেন্টের টাকা সেটা তারা আত্মসাৎ করছে। আমরা ধিক্কার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে। বিজেপি কি বলছে তার উত্তর দেওয়ার প্রয়োজন আছে বলে আমরা মনে করি না, কারণ বিজেপির তো সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের টাকা, আবাস যোজনার টাকা, গরিব মানুষের এনআরজিএসের টাকা, আমাদের জেলার শিক্ষার টাকা, স্বাস্থ্যের টাকা, সমস্ত টাকা আটকে রেখে এই বাংলাকে ভারতবর্ষের রাজনৈতিক মানচিত্রে কলুষিত করতে চাইছে। ট্যাবের টাকা উদ্ধার পিছনে সাইবার প্রতারণা দেখছেন খোদ শিক্ষামন্ত্রী। তার আশঙ্কা, ভিন রাজ্যের কোনো গ্যাং এই জালিয়াতিতে যুক্ত। এ নিয়ে সিআইডি তদন্ত চান তিনি। এটা আমরা দেখছি এটা বাইরের কোনো গ্যাংও করতে পারে, রাজ্যের বাইরের ওই যারা সাইবার ফ্রড করে। তো এটা আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো, মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে দেখব এটা সিআইডিকে দিয়ে দেওয়া যায় কিনা। যেটুকু উঠে এসে আমি বলেছি সেটা। এর আগে একইভাবে কখনো কন্যাশ্রী, কখনো লক্ষ্মীর ভান্ডার, কখনো বন্যাত্রাণের টাকা লোপাট হয়েছে। এবার 11-12 ছাত্রদের ট্যাবের টাকা। সরষের মধ্যেই ভূত দেখছেন বিরোধীরা। মুশকিলের কথা, চোরেরা কেন্দ্রীয় সরকারের টাকা চুরি করবে, রাজ্য সরকারের টাকা ছেড়ে দেবে, এটা হয়? যারা চাল চুরি করে, গরিবের যারা পেটের অন্ন চুরি করে, যারা 100 দিনের কাজ চুরি করে, যারা মানুষের আবাসের ছাদ চুরি করে, তারা ট্যাবের টাকা ছেড়ে দেবে, এটা ভাবেন কেন? দুর্নীতি, শিক্ষক নিয়োগ দুর্নীতি, ঘরের আবাস যোজনা, ট্যাবের টাকা কি বাদ যাচ্ছে? তাহলে কৃষক বন্ধুর টাকাই বা বাদ যাবে কেন? সেটাও লুট হচ্ছে। লক্ষ্মী ভান্ডার, তার টাকাও লুট হচ্ছে। লুটের ব্যবস্থা করার জন্যই সরকার সমস্ত পরিকল্পনা ছকে রেখেছে। কোনো একটা প্রকল্প রূপায়ণ করতে গেলে এত বড় রাজ্যে বিক্ষিপ্ত 2-1টা টেকনিক্যাল ঘটনা ঘটলে সেটা নিশ্চিত করে কারেকশন করা যাবে। প্রাক্তন পুলিশ কর্তাদের একাংশের মতে এটা একটা সংগঠিত অপরাধ। এর সঙ্গে সাইবার প্রতারকরাও যুক্ত থাকতে পারে বলে তাদের আশঙ্কা। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই নড়েচড়ে বসেছে নবান্ন। সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারদের থেকে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। কলকাতা পুলিশের সাইবার ক্রাইম বিভাগের মতামত নেওয়া হচ্ছে। সুমন মহাপাত্র, সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।